আজকে নতুন টপিক, ভূগোলের টপিকটার নাম হচ্ছে শিলা। যেটা অনেকেই হয়তো ভাবছো যে শিলাকে পাশের বাড়ির কোনো মহিলার নাম বা ওই মেয়েটার নাম শিলা, ওই রকম কোনো ব্যাপার না। তো অ্যাকচুয়ালি শিলা বলতে হচ্ছে রক্স, যেটা কি, যার কয় রকম ভাগ আছে, যেখান থেকে আমাদের কম্পিটিটিভে কীরকম প্রশ্ন আছে, এছাড়া 9-10-এ কোন ধরনের প্রশ্নগুলো শিলা থেকে এসে থাকে, অর্থাৎ রক্স থেকে কোন ধরনের এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেনগুলো আসে, সেইগুলোকে আজকে আমরা ভালো করে জানবো। তাছাড়া মেনলি যেগুলো জানবো সেগুলো হচ্ছে শিলার ভাগ কী, শিলার উৎপত্তি কীভাবে, বা শিলা থেকে আস্তে আস্তে আমরা কোথা থেকে কী পেয়ে থাকি, বিভিন্ন রকম কোয়েশ্চেন অ্যান্সার সমস্ত কিছু শিলা সম্বন্ধে। তাহলে বেশি কথা না বলে ডাইরেক্টলি টপিকটা শুরু করি। আমাদের যে পৃথিবী, তো পৃথিবী যখন আগে ছিল, পৃথিবী যখন উৎপত্তি হয়েছিল, সেই সময় পৃথিবী কী ছিল? পৃথিবী ছিল একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড, অর্থাৎ একটা গোল আগুনের গোলা। ঠিক আছে? তো সেই যে আগুনের অগ্নিপিণ্ড বা আগুনের গোলা ছিল, সেটা যখন আস্তে আস্তে বছরের পর বছর ধরে, অনেক কোটি কোটি বছর ধরে যখন সেটা তাপ বিকিরণ করতে থাকে, তখন সেটা আস্তে আস্তে ঠান্ডা হয়। এই যে ঠান্ডা হওয়ার প্রসেস, এই ঠান্ডা হতে হতে দেখা যাচ্ছে যে পৃথিবীর উপরিভাগটা শক্ত বা কঠিন অবস্থায় রূপান্তর হচ্ছে। অর্থাৎ যেখানে আজকে আমরা দাঁড়িয়ে আছি বা আমাদের বাড়ি ঘর আছে, যার উপর আমরা হাঁটাচলা করছি, সেই জিনিসটাকে আমরা যেটাকে পাতি বাংলায় মাটি বলি। তো পৃথিবী গরম থেকে যখন তাপ বিকিরণ করে ঠান্ডা হচ্ছে, দিয়ে যে উপরের অংশটা সৃষ্টি হচ্ছে, তাকে আমরা বলি পৃথিবীর ভূত্বক। এই ভূত্বকের মধ্যে যদি আমরা দেখি, তাহলে দেখব 95% আছে খনিজ পদার্থ। আর খনিজ পদার্থগুলো নিয়েই বা আমাদের যে ভূত্বক, সেই ভূত্বকের একটা উপাদান, 95% খনিজ উপাদানের সঙ্গে সমস্ত কিছু, সব কিছু যদি আছে, সেই জিনিসগুলোকে আমরা একসঙ্গে কি বলে থাকি? শিলা বলে থাকি। আশা করি তোমরা শিলা কাকে বলে সেটা বুঝতে পেরে গেছো। তাহলে আমরা শিলাকে সংজ্ঞা যদি বলি, তাহলে কি বলবো? অ্যাকচুয়ালি শিলাকে যদি আমরা সংজ্ঞা বলি, তাহলে বলবো ভূত্বক গঠনকারী বিভিন্ন খনিজের সমন্বয়ে গঠিত কঠিন যৌগিক পদার্থকে আমরা শিলা বলেছি। তাহলে আজকের আমাদের টপিকের নাম কি? রক্স বা শিলা। ভূগোলের টপিক, অসুবিধা নেই, সবাই বুঝতে পারছো। তাহলে এখানে আমি দেখো কিছু কথা বলছি, সেটা হচ্ছে ভূত্বক গঠনকারী বিভিন্ন খনিজের সমন্বয়ে গঠিত কঠিন যৌগিক পদার্থ হচ্ছে শিলা। কিন্তু আধুনিক যদি আমরা বিজ্ঞানীদের বা ভূতত্ত্ববাদের বিভিন্ন কথা আমরা দেখি, সেখানে দেখব শিলা বলতে শুধু কঠিন হবে এরকম কোনো কথা নয়, নরমটাও হচ্ছে শিলা। যেমন ধরো খনিজ তেল, খনিজ তেল কিন্তু এক ধরনের শিলা, ঠিক আছে, তরল। তার মানে কঠিন এবং তরল উভয় যৌগিক পদার্থ যেগুলো ভূত্বক গঠন করছে খনিজ পদার্থের সমন্বয়ে, সমস্ত উপাদানকে আমরা একসঙ্গে শিলা বলছি। তাহলে শিলাকে আমরা কয় ভাগে ভাগ করি? রক্স বা শিলাকে আমরা 3টে ভাগে ভাগ করি। তাহলে প্রথমটাকে কি বলবো? প্রথমটাকে বলি আগ্নেয় শিলা, দ্বিতীয়টাকে বলি পাললিক শিলা, এবং তৃতীয়টাকে বলি রূপান্তরিত শিলা। তাহলে আমরা কি কি বললাম? আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। এই যে আগ্নেয় শিলা বলছি, আগ্নেয় শিলার ইংরেজি হচ্ছে ইগনিয়াস রক। আগ্নেয় শিলার ইংরেজি কি? ইগনিয়াস রক। তারপরে হচ্ছে আমাদের সেডিমেন্টারি রক বা পাললিক শিলা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা কি পেলাম? রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলাকে আমরা কি বলি? মেটামরফিক রক। সেটা হচ্ছে রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা, সেডিমেন্টারি রক, আর এদিকে হচ্ছে মেটামরফিক রক। ইগনিয়াস, মেটামরফিক আর সেডিমেন্টারি, এই যে 3টে রক সিস্টেম আমরা দেখছি, তার বিভিন্ন রকম ক্যাটাগরি হয়, অর্থাৎ বিভিন্ন শিলাকে আমরা বিভিন্ন রকমভাবে ভাগ করেছি। হয়তো তোর বৈশিষ্ট্য অনুযায়ী ভাগ করেছি, কোনোটাকে হয়তো তার উৎপত্তিগত অনুসারে ভাগ করেছি। তো আমরা প্রথমে যেটা পড়ব, আচ্ছা আগে আমি আগে ভাগগুলো বলে দিই, যে আগ্নেয় শিলাকে আমরা কিভাবে ভাগ করি, পাললিক শিলাকে কিভাবে ভাগ করি, রূপান্তরিত শিলাকে কিভাবে ভাগ করি। আশা করছি তোমরা খাতা পেন নিয়ে বসেছো, আর যারা খাতায় নোট ডাউন তো অবশ্যই করবে, আর একটা স্ক্রিনশটও নিয়ে নাও এর সাথে সাথে, কারণ একটু পরে হয়তো বোর্ডের অনেক জায়গায় আমি মুছে দেবো। আর ক্লাসের শেষের দিকে আশা করি ভিডিওটা তোমরা গোটাটা দেখবে। যখন শেষের দিকে দেখবে, ভিডিওর শেষে আমি অনেক কোয়েশ্চেন অ্যান্সার বলবো, যেগুলো অ্যাকচুয়ালি কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। তাছাড়া এই যে শিলার বিবরণ দাও, ক্লাস 9-এ হয়তো পুরো 10 নম্বরের কোয়েশ্চেনও দিয়ে দেয়, বা 5 নম্বরের কোয়েশ্চেন, কিংবা ফসিলস কোথায় দেখা যায় সেটা নিয়ে টিকা লেখো, এই ধরনের বিভিন্ন কোয়েশ্চেন আমাদের 9-এও এসে থাকে। 9-10-এর ভূগোলে এই ধরনের প্রশ্ন আসে। তো এখন আর লাস্টের দিকে তোমরা গোটা ভিডিওটা দেখো, দেখবে লাস্টের দিকে আমি বেশ ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন অ্যান্সার বলবো, যেগুলো আমাদের কম্পিটিটিভে খুব বেশি আসে। খুব অল্প কিছু প্রশ্ন, হার্ডলি 5 থেকে 7টা কোয়েশ্চেন, কিন্তু বহুবার পরীক্ষায় আসে যে ধরনের কোয়েশ্চেনগুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে আগ্নেয় শিলা কাকে বলে।
তার আগে ভাগগুলো বলে দিই। আগ্নেয় শিলা, পাললিক শিলা আর রূপান্তরিত শিলার কিছু ভাগ হয়। যেমন ধরো আগ্নেয় শিলা এখন যদি বলি, তাহলে আগ্নেয় শিলা ইগনিয়াস রক, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা আর একটা হচ্ছে উদ্বেদী আগ্নেয় শিলা। নিঃসারী আগ্নেয় শিলাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লাভা শিলা আর একটা হচ্ছে পাইরোক্লাস্টিক শিলা। একই রকমভাবে উদ্বেদীকেও দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পাতালিক, একটা হচ্ছে উপপাতালিক। এই ছিল আমাদের আগ্নেয় শিলার ভাগ। তাহলে আগ্নেয় শিলাকে মেনলি আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে নিঃসারী, একটা হচ্ছে উদ্বেদী। নিঃসারী আগ্নেয় শিলা, উদ্বেদী আগ্নেয় শিলা, এক্সট্রুসিভ আর ইন্ট্রুসিভ। তাহলে এক্সট্রুসিভকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে লাভা শিলা আর একটা হচ্ছে পাইরোক্লাস্টিক। আর উদ্বেদী শিলাকে বা ইন্ট্রুসিভকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে পাতালিক আর একটা হচ্ছে উপপাতালিক। তাহলে এই ছিল আমাদের ভাগ। তাহলে আগ্নেয় শিলার ভাগগুলো বোঝা গেল, কোনো অসুবিধা নেই। আমি ভাগের ডিটেলস একটু পরে বলছি, আগে সব কটা ভাগ বলে দিই। পাললিক শিলাকেও একই রকমভাবে তিন রকম ক্যাটাগরিতে আমরা রাখতে পারি। একটা হচ্ছে সাধারণ বা যান্ত্রিক উপায়ে তৈরি গঠিত পাললিক শিলা, একটা হচ্ছে জৈব পদার্থ দ্বারা গঠিত পাললিক শিলা, আর একটা হচ্ছে রাসায়নিকভাবে গঠিত পাললিক শিলা। তাহলে একটা সাধারণভাবে তৈরি হবে, একটা জৈবভাবে তৈরি হবে, আর একটা রাসায়নিকভাবে তৈরি হবে। তিনভাবে তৈরির প্রক্রিয়াকে আলাদা আলাদা, এটাও ঠিক তৈরির ক্যাটাগরি, মানে কিভাবে তৈরি হচ্ছে সেই তৈরির বিবর্তন অনুসারে আগ্নেয় শিলাকে আমরা ভাগ করছি। একই রকমভাবে পাললিক শিলাকেও ভাগ করি। আর রূপান্তরিত শিলাকে আমরা সেরকমভাবে ভাগ করি না, কারণ রূপান্তরিত শিলাটা আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং শিলারই রূপান্তর হয়ে রূপান্তরিত শিলা তৈরি হয়। তাহলে কি বললাম, অ্যাকচুয়ালি রূপান্তরিত শিলাটা আগ্নেয় শিলা, পাললিক শিলা, ইভেন রূপান্তরিত শিলা, এই তিন ধরনের শিলাই রূপান্তরিত হয়ে নতুন যে শিলারূপটা তৈরি করে সেটাই রূপান্তরিত শিলা, যেখানে আমরা বেশ কিছু উদাহরণ পড়বো একটু পরে। তো প্রথমে আসি ইগনিয়াস রক। ইগনিয়াস রক মানে কি, আগ্নেয় শিলা। এই যে ইগনিয়াস রক আমি বলছি, ইগনিয়াস কথাটা ইগনিস থেকে এসেছে। ইগনিস যেটা অ্যাকচুয়ালি ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে অগ্নি বা আগুন। তাহলে এই আগুন থেকে যে ওয়ার্ডটা আমরা পাচ্ছি সেটাকে বলছি ইগনিয়াস রক, আর আমরা বাংলায় এটাকে বলি কি, আগ্নেয় শিলা। অ্যাকচুয়ালি এটা তৈরি হয় কিভাবে, এটা ধরো পৃথিবী, এটা একটা পাহাড় বা এটা একটা আগ্নেয়গিরি যদি আমি বলি, তাহলে খুব সহজে বোঝা যাবে। দেখা যাচ্ছে আমরা কি জানি, মাটির নিচে স্তরগুলো এক এক রকম স্তর। তো সেইখানে ধরো এইখানটায় ম্যাগমা আছে। ম্যাগমা মানে আমরা কি জানি, পৃথিবীর গুরুমণ্ডলের নিচে যদি চলে যায়, তাহলে একবারে কেন্দ্রমণ্ডল পর্যন্ত যদি যায়, সেখানেও দেখব পৃথিবীর কেন্দ্রটা তরল ম্যাগমাই বর্তমান। তারপরে গুরুমণ্ডলও যদি যাই, সেখান থেকে দেখব পৃথিবীর মাঝখানে কিছু কিছু সরু সরু চ্যুতি আছে বা ফাঁক আছে, যে ফাঁক দিয়ে এই ম্যাগমাটা উচ্চ চাপে বেরিয়ে আসে। তাহলে কি বলতে চাইলাম, এই যে গরম ম্যাগমাটা বা গলিত আগুন যেটা ম্যাগমা, সেটা যখন বাইরে বেরিয়ে আসে তখন সেটাকে আমরা বলি লাভা। অর্থাৎ নিচে ছিল ম্যাগমা, যখন বাইরে বেরিয়ে চলে আসবে সেটাকে আমরা কী নাম দেব, লাভা। এই লাভাটা কি হয়, আস্তে আস্তে গড়িয়ে পড়তে থাকে এবং দেখা গেল এই জায়গাটায়, ধরো অগ্নুৎপাতের পরে এই জায়গাটায় জমে গেল। তাহলে এইখানটাতেও জমতে পারে। আবার দেখা যাচ্ছে ম্যাগমাটা হয়তো এরকম জায়গায় এসেছে, ফাটল বরাবর এসেছে, দিয়ে আর বেরোতে পারেনি, তখন এই জায়গাটায় আটকে যেতে পারে, সেখানটাতেও জমে যেতে পারে। একই রকমভাবে নিচে গিয়েছে, খুব বেশি উঠতে পারেনি, খুব অল্প পরিমাণে উঠেছে, দিয়ে আটকে গেছে। তাহলে যেটা বলতে চাইলাম, ম্যাগমাটা সবসময় যে বাইরে বেরিয়ে আসবে, এটা যদি ভূমি হয় মানে মাটি হয়, তাহলে ভূমি থেকে সবসময় যে ভূমির বাইরে আসবে, লাভা রূপে যে বাইরে বেরিয়েই চলে আসবে, যে অগ্নুৎপাত হলো, দেখা যাচ্ছে সেই সময় অনেক লাভা পৃথিবীর বাইরে কেন্দ্র থেকে, মানে ম্যাগমা থেকে লাভা হিসেবে বাইরে বেরিয়ে আসছে। তাহলে সবসময় যে লাভা হিসেবে বেরোবেই এরকম কোনো কথা নেই। অনেক সময় দেখা যাবে মাটির বিভিন্ন স্তরে, এগুলোকে যদি আমরা স্তর হিসেবে ডিনোট করি, ধরো এই ডটেড লাইনটা একটা স্তর, এটা একটা স্তর, এটা একটা স্তর, বিভিন্ন স্তরে দেখা যাচ্ছে যে কোনো কোনো জায়গায় গিয়ে ম্যাগমাটা আটকে যাচ্ছে। এই যে আটকে গেল, এই আটকে যাওয়া থেকে আমরা বিভিন্ন জিনিস বলতে পারি। অর্থাৎ এই যে লাভাটা ছিল, দেখা যাচ্ছে পৃথিবীর বাইরে কোথাও একটা বেরিয়ে এলো, ধরো এটা একটা আগ্নেয়গিরি, সেখান থেকে অগ্নুৎপাত ঘটেছে, দিয়ে মাটিতে থিতিয়ে পড়লো। তাহলে কিছুক্ষণ পরে দেখা যাবে যে এখানে বাতাসের সংস্পর্শে এসে এই লাভাটা, গরম লাভাটা ঠান্ডা হচ্ছে এবং লাভাটা ঠান্ডা হয়ে গিয়ে শক্ত
একটা আকার ধারণ করবে, যেটাকে আমরা আগ্নেয় শিলা বলে থাকি। যেটাকে আমরা কি বলে থাকি? আগ্নেয় শিলা বলে থাকি। অর্থাৎ আগ্নেয়গিরি থেকে বেরিয়ে এসে যেটা বাতাসের সংস্পর্শে এসে ঠান্ডা হয়ে যে শিলাটা আমরা পাবো সেটাকে বলি আমরা আগ্নেয় শিলা। ঠিক আছে, এবার আগ্নেয় শিলা দুই রকমের হয়, একটা হচ্ছে নিঃসারী, একটা হচ্ছে উদ্বেদী। এখানে আমরা পড়েছি একটা নিঃসারী একটা উদ্বেদী। নিঃসারীটা কি? নিঃসারী আগ্নেয় শিলা হচ্ছে যখন আগ্নেয়গিরি থেকে ম্যাগমা বাইরে বেরিয়ে আসবে এবং শিলারূপে সৃষ্টি করবে। অর্থাৎ এই ফার্স্ট কেসটা যেটা আমি বারবার করে বলছিলাম যে বাইরে বেরিয়ে এসে শিলার সৃষ্টি করবে, সেটাকে আমরা বলবো নিঃসারী আগ্নেয় শিলা, এইটা। এরপরে আরেকটা ভাগ হয়, সেটা হচ্ছে উদ্বেদী আগ্নেয় শিলা। উদ্বেদী অ্যাকচুয়ালি দুই রকম, একটা হচ্ছে পাতালিক, একটা হচ্ছে উপপাতালিক। এই যে উদ্বেদী কথাটা আছে ইন্ট্রুসিভ, এটার দুটো ভাগ, একটা হচ্ছে পাতালিক আর একটা হচ্ছে উপপাতালিক। যদি আমরা পাতালিক বলি সেখানে দেখব এই যে প্লুটোনিক, পাতালিক মানে হচ্ছে প্লুটোনিক রক। তো প্লুটোনিকের মধ্যে এই যে প্লুটো কথাটা আছে, প্লুটো, প্লুটো শব্দের অর্থ হচ্ছে মানে গ্রিকদের প্লুটো, প্লুটো হচ্ছে পাতালের দেবতা, পাতাল, পাতালের মানে হচ্ছে পাতালের দেবতার মানে হচ্ছে প্লুটো গ্রিকদের ভাষায়। তাহলে পাতালের দেবতা, পাতাল মানে কি? পাতাল মানে আমরা জানি কি পৃথিবীর নিচে পাতাল আছে। তাহলে সেই পৃথিবীর নিচে যে পাতাল আছে সেইখান থেকেই এটা বলা হচ্ছে যে অনেক নিচে, যখন এটা যেমন পৃথিবীর অনেক নিচে আছে, অনেকটা নিচে, যখন ম্যাগমা বাইরে বেরোয় না, অনেক ভূস্তরের অনেক নিচে জমা হয়ে শিলারূপের সৃষ্টি করে, তখন তাকে আমরা যে নামটা দিই সেটা হচ্ছে পাতালিক আগ্নেয় শিলা। আর যখন এইটা ভূমি থেকে মানে বাইরে বেরোবে না ঠিকই, মানে মাটির বাইরে বেরিয়ে আসবে না, কিন্তু মাটির খুব কাছে অবস্থান করবে। তাহলে একটা ছিল মাটির কাছে আর একটা ছিল মাটি থেকে দূরে। তাহলে আমরা দুটো পার্থক্য পাচ্ছি, যে ম্যাগমাটা মাটির কাছে, মাটি থেকে অনেক কাছে অবস্থান করছে, মাটির কাছে, তখন সেটাকে আমরা বলছি উপপাতালিক। যদি সেটা দূরে অবস্থান করে তাহলে হয়ে যাচ্ছে পাতালিক। এই যে দূরে আর কাছের অবস্থান অনুযায়ী আমরা দুটো ভাগ করছি, তার কিছু উদাহরণ আছে। যেমন ধরো পাতালিক রকের উদাহরণ হচ্ছে গ্রানাইট, গ্রাবো, ডটোরাইট, এগুলো সব আমাদের পাতালিক শিলার উদাহরণ। আর যদি উপপাতালিক বলি তাহলে হচ্ছে ডলোরাইট, পারফাইরাইট, এগুলো হচ্ছে আমাদের উপপাতালিক শিলার উদাহরণ। এই যে আগ্নেয় শিলা ধরে এতক্ষণ ধরে আমরা যে বলছি বা বুঝছি, এর কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। যেহেতু এটা লাভা থেকে তৈরি হয় বা ম্যাগমা থেকে তৈরি হয়, ম্যাগমা ঠান্ডা হয়ে শক্ত হয়ে জমে যাচ্ছে, দিয়ে দেখা যাচ্ছে আগ্নেয় শিলার তৈরি হলো, তাহলে এর কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আমরা দেখব, যেগুলো দেখব পাললিক শিলা রূপান্তরিত শিলা থেকে আগ্নেয় শিলাকে আলাদাভাবে আমাদেরকে বুঝতে সাহায্য করে। কীরকম? এটা অ্যাকচুয়ালি খুব শক্ত হয়, ভীষণই শক্ত, তাছাড়া এর ক্ষয় হয় কম। এতে ধরো একটা উদাহরণ দিই, সাপোজ গ্রানাইট পাথর কিংবা ব্যাসল্ট পাথর, গ্রানাইট বলি, অনেকের বাড়িতে মার্বেল টেবিল মানে ডাইনিং টেবিল আছে, যেখানে দেখবে খাবারের জিনিসপত্র রাখা হচ্ছে বা গরম হাঁড়ি রাখা হচ্ছে, বা যে টেবিলে আমরা খেতে বসি সেই টেবিল, কিংবা দেখবে রান্নাঘরেও কিন্তু দেখবে গ্রানাইট পাথর দেওয়া হয়। কারণ কি? সেগুলো ভীষণ শক্ত হয় আর প্রচণ্ড পরিমাণে গরম মানে টেম্পারেচার সহ্য করতে পারে, যেটার ক্ষয়ও খুব কম এবং ভীষণ ভারী। তো ওই গ্রানাইট পাথর দিয়ে কিন্তু আমাদের মানে গৃহস্থলিতে বা বাড়িতে আমরা বিভিন্ন কাজে কিন্তু গ্রানাইট পাথর ইউজ করে থাকি। যেমন অনেকে হয়তো বাড়িতে গ্রানাইট পাথর দিয়ে ঘরের সিঁড়িতে মেঝেগুলো গ্রানাইট পাথর দিয়ে করে থাকে। তাহলে ওই যে গ্রানাইট পাথরটা ছিল, অ্যাকচুয়ালি গ্রানাইট পাথরটা পাতালিক, অর্থাৎ অনেক নিচে, ভূমি থেকে মাটি থেকে অনেক নিচে যে আগ্নেয় শিলাটা আমরা পাচ্ছি সেটা ছিল আমাদের পাতালিক শিলা। কিন্তু তার একটা উদাহরণ আমরা পেলাম কি? গ্রানাইট, যেটা খুব শক্ত হয়। তাহলে পাতালিক থেকে আমরা এটা বুঝতে পারছি যে আগ্নেয় শিলার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সেটা খুব শক্ত হবে, যেটা ভীষণই শক্ত হবে, যার ক্ষয় খুব কম, টেম্পারেচার বা উষ্ণতা সহিষ্ণুতাও বেশি। তাহলে বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক আমরা দেখছি। এছাড়া আর একটা জিনিসও হয়, সেটা হচ্ছে আগ্নেয় শিলাতে এরকম করে খনিজ সম্পদ অনেক বেশি পরিমাণে খনিজ সম্পদ থাকে, আর রূপান্তরিত শিলাতেও খনিজ সম্পদ থাকে। কিন্তু পার্থক্যটা এটাই হয়, যখন অতিরিক্ত চাপে এবং তাপে আগ্নেয় শিলা পরিবর্তন হয়ে রূপান্তরিত শিলার রূপ ধারণ করে, তখন এই খনিজ সম্পদগুলো দেখা যাচ্ছে এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, তখন হয়তো দেখা গেল একটা নির্দিষ্ট অঞ্চলে সেটা থেকে যায়।
তখন দেখা যাচ্ছে সেই মানে রূপান্তরিত শিলা থেকে আমাদের কিন্তু খনিজ পদার্থ বের করে আনতে খুব সুবিধা হবে, কারণ এখানে বেশি মাটি খুঁড়তে হবে, এখানে অল্প একটু খুঁড়লে আমরা পার্টিকুলার পজিশন বুঝতে পারবো। তাহলে আগ্নেয় শিলাতে দেখা যাচ্ছে যে খনিজ পদার্থ প্রচুর পরিমাণে থাকে, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই ছিল আমাদের অনেক রকম ক্যারেক্টারিস্টিক। আর একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে জীবাশ্ম দেখতে পাওয়া যায় না। তাহলে আগুন যেহেতু লাভা, গরম লাভা, এতে যদি কোনো প্রাণী থাকে, জীবাশ্ম মানে কি কোনো প্রাণীর বা কোনো উদ্ভিদের ছাপ থাকবে, তো সেইটা যদি আমরা দেখি লাভার মধ্যে কি সেটা থাকা সম্ভব? যাই থাকবে সবই তো গরমে গলে যাবে, তাহলে সেটা জীবাশ্ম আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। তাহলে এই ছিল আমাদের ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা। আশা করি আগ্নেয় শিলা নিয়ে তোমাদের আর কোনো রকম বুঝতে অসুবিধা থাকার কথা না। আর তোমরা একটু স্ক্রিনশটটা নিয়ে নাও, নালে অনেক সময় বোর্ড মুছে দিলে হয়তো তখন তোমরা লাস্টে স্ক্রিনশট নিতে আবার তোমাকে ভিডিওটা এগিয়ে দেখতে হবে। অসুবিধা নেই, স্ক্রিনশট তোমরা। তাহলে আমরা আগ্নেয় শিলার মধ্যে কি কি দেখলাম? আগ্নেয় শিলা দুই প্রকারের, নিঃসারী এবং উদ্বেদী। নিঃসারীকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লাভা শিলা আর একটা হচ্ছে পাইরোক্লাস্টিক। আর উদ্বেদীকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পাতালিক, একটা হচ্ছে উপপাতালিক। পাতালিক মানে যেটা মাটি থেকে অনেক নিচে থাকবে কিন্তু আগ্নেয় শিলা। যে আগ্নেয় শিলা মাটি থেকে অনেক নিচে, অর্থাৎ ম্যাগমাটা বেড়াতে বেড়াতে আটকে গেছে, মাটির কোনো একটা জায়গায় আটকে গেছে আর ভূপৃষ্ঠ থেকে অনেক নিচে। একই রকমভাবে উপপাতালিক, যেটা অনেকটা ভূমির কাছে এসেছে কিন্তু বেরোতে পারেনি, অর্থাৎ মাটির একটু কাছে বা ভূপৃষ্ঠের বা ভূত্বকের কাছে থাকবে কিন্তু সেটাও মাটির নিচেই থাকবে। তাহলে এই যে জিনিসগুলো, এই যে ক্যারেক্টারিস্টিকগুলো আমরা পেলাম, এই সমস্ত কিছু যা যা পড়লাম এগুলো সবই ছিল আমাদের আগ্নেয় শিলার কথা। তো তোমরা একটু স্ক্রিনশটটা নিয়ে নাও। এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে সেডিমেন্টারি রক। সেডিমেন্টারি রক মানে কি? সেডিমেন্টারি রক মানে হচ্ছে পাললিক শিলা। পাললিক, পলল থেকে পাললিক, ঠিক আছে, বা সেডিমেন্টারি রক। আশা করি বুঝতে পারছো, কোনো রকম অসুবিধা নেই, সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে। আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে, আমি তোমাদের কাছ থেকে লাইকটা ভীষণভাবে এক্সপেক্ট করি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে এবং একটা লাইক আমার জন্য থাকবে। তো এখন যেটা বলছি সেটা হচ্ছে সেডিমেন্টারি রক, যেটার বাংলা মানে হচ্ছে পাললিক শিলা। পাললিক শিলা কাকে বলে যদি দেখি, তাহলে হচ্ছে বিভিন্ন প্রকারের শিলা বিভিন্ন কারণে, বা বিভিন্ন কারণ বলতে বিভিন্ন শক্তির কারণে যখন সেটা ক্ষয় হয়ে যায়, বিভিন্ন শক্তির প্রভাবে প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত হয়। প্রতিনিয়ত বিভিন্ন শক্তির প্রভাবে ক্ষয়প্রাপ্ত হয় মানে কীরকম? ধরো বায়ু শক্তির জন্য হতে পারে, বা হিমবাহের ক্ষয়কার্যের ফলে হতে পারে, বা উষ্ণতার জন্য হতে পারে, কিংবা বৃষ্টিপাতের জন্য হতে পারে, কিংবা সমুদ্র তরঙ্গ শক্তির জন্য হতে পারে। যে কোনো শক্তির দ্বারা যখন কোনো শিলা প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত হয়ে বিভিন্ন শক্তির মাধ্যমে বাহিত হয়ে সমুদ্রগর্ভ, হ্রদ, নদীর তলদেশ এই সমস্ত জায়গায় জমা হয়। অর্থাৎ যেটা বলছি, সাপোজ দুটো পাহাড় ছিল, ঠিক আছে, এই দুটো পাহাড়ে দেখা যাচ্ছে এই পাহাড় থেকে এদিক দিয়ে একটা নদী বইতো, এদিক দিয়ে একটা নদী বইতো, তাহলে পাহাড়ের উপরে যে সমস্ত জিনিসগুলো থাকবে সেটা কি হবে? নদী দিয়ে বয়ে বয়ে নিচে এইভাবে জমা হবে, ঠিক আছে। দেখা গেল একটা টাইমে অনেক জোরে বৃষ্টি এলো, তখন আবার জোরে নদী বইবে, পাহাড়ের উপরটা ক্ষয়প্রাপ্ত হবে, দিয়ে আবার দেখা যাচ্ছে অনেক কিছু এখানটায় জমা হবে। এইভাবে বিভিন্ন শক্তির প্রভাবে যখন জমা হতে থাকে তখন দেখা যাচ্ছে স্তরে স্তরে ওই যে জিনিসটাই থাকুক না কেন, যে শিলাটাই থাকুক না কেন, আলটিমেটলি সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে একটা জায়গায় জমা হচ্ছে। সেটা বিভিন্ন জায়গায় হতে পারে, যেমন ধরো সমুদ্র গর্ভে হতে পারে, ধরো পাহাড়ের পাশে একটা সমুদ্র ছিল, সমুদ্রের নিচে জমা হতে পারে, কিংবা নদীর তলায় জমা হতে পারে, কিংবা হ্রদের নিচে জমা হতে পারে। এইভাবে যখন জমা হয় বিভিন্ন জায়গাতে তখন সেটা বহু বছর ধরে কিন্তু সঞ্চিত হয়। এটা কিন্তু বহু বছর বলতে 1-2 বছরের কথা বলছি না, এখানে যখনই ভূগোল পড়বো তখন দেখবে 1 কোটি, 2 কোটি, 5 কোটি এরকম বছরের কথা বলা হচ্ছে, ঠিক আছে। দেখা যাচ্ছে প্রায় 5 কোটি 6 কোটি বছর ধরে আলটিমেটলি যখন এই জিনিসগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে, কিংবা অন্য আরও জিনিস ক্ষয়প্রাপ্ত হতে পারে। সাপোজ ধরো এটা একটা নর্মালি ভূত্বক যেখানে প্রচুর গাছপালা আছে,
প্রচুর গাছপালা। হঠাৎ করে কোনো একটা দিন এখানে বিশাল বড় ঝড় হলো আর সমস্ত গাছ উপড়ে গেল আর প্রচুর বন্যা হয়ে গেল। তাহলে কি হবে, সেই মাটির নিচে গাছগুলো আর মাটির উপরে থাকবে না, সেগুলো মাটির তলে চাপা পড়ে যাবে আর বন্যার জল উপর দিয়ে বয়ে চলে যাবে। তাহলে 10 বছর পরে কি কেউ জানতে পারবে যে ওখানে আর গাছ ছিল? সবাই দেখবে গাছ ফাছ কিছু নেই, নর্মাল জমি পড়ে আছে, বা সেখানে যদি বন্যা হয়ে গিয়ে শুকিয়ে যায় তাহলে ফাঁকা মাঠ দেখতে পাবে, আর যদি নদী থাকে তাহলে নদী দেখতে পাবে, এইরকম দেখতে পাবে। তাহলে আগে কিছু একটা ছিল যেটা বর্তমানে আর নাই। তাহলে বিভিন্ন কারণে, বিভিন্ন শক্তির কারণে আলটিমেটলি দেখা যাচ্ছে মাটির তলায় সেটা চাপা পড়ে যাচ্ছে, কিংবা সমুদ্র গর্ভে, কিংবা নদী গর্ভে, কিংবা হ্রদের নিচে, যে কোনো জায়গায় সেটা জমা হতে পারে। এই যে জমা হলো, সেইটা চাপে এবং তাপের ফলে আস্তে আস্তে বহু বছর ধরে, প্রায় 5 কোটি বছর ধরে ধরো, এটা শক্ত হলো, এবং যখন এটা শক্ত হবে তখনই এটা একটা নতুন শিলা তৈরি করবে, যার নাম হচ্ছে পাললিক শিলা। আশা করি পাললিক শিলা কাকে বলে তোমরা এবার বুঝতে পেরে গেছো। তাহলে আমি আরেকবার পাললিক শিলা কাকে বলে সংজ্ঞাটা বলি। বিভিন্ন প্রকারের শিলা যখন বিভিন্ন শক্তির মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হবে, বিভিন্ন শক্তির মাধ্যমে, সেটা জলের সঙ্গে হতে পারে, কিংবা বাতাসে হতে পারে, কিংবা ধরো এখান থেকে হয়তো হিমবাহ বয়ে এসেছে, তখন সেটা ক্ষয় করতে করতে যাচ্ছে, বিভিন্ন কারণে হতে পারে। তো সেই বিভিন্ন শক্তির প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে দেখা যাচ্ছে কোনো বিভিন্ন শক্তির মাধ্যমে সেটা আস্তে আস্তে কোনো একটা জায়গায় ছিল, সেটা বয়ে বয়ে অন্য একটা জায়গায় চলে আসছে, ঠিক আছে, এবং সমুদ্র গর্ভে কিংবা নদীর তলদেশে কালক্রমে সঞ্চিত হয়ে জমাট বাঁধছে। এই যে জমাট বাঁধার প্রক্রিয়াটা, সেটা যখন শেষ হবে তখন যে শিলাটা সেটা সৃষ্টি হবে, সেই শিলাটার নাম হচ্ছে পাললিক শিলা। আশা করি পাললিক শিলা বুঝতে পেরেছো। এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে পাললিক শিলার ভাগ কী কী। পাললিক শিলাকে আমরা ন্যাচারালি 3টে ভাগে ভাগ করি। পাললিক শিলাকে আমরা কয় ভাগে ভাগ করি? 3 ভাগে ভাগ করি। আর আগ্নেয় শিলাকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম? 2 ভাগে, যেখানে দুটো ভাগ কী কী ছিল, একটা নিঃসারী, একটা উদ্বেদী। তেমনি পাললিক শিলা বা সেডিমেন্টারি রককে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে সাধারণ বা যান্ত্রিক উপায়ে সৃষ্টি পাললিক শিলা, একটা হচ্ছে জৈব পদার্থ দ্বারা সৃষ্টি, আর একটা হচ্ছে রাসায়নিকভাবে সৃষ্টি। এই ছিল আমাদের পাললিক শিলার 3টে ভাগ। আশা করি 3টে ভাগ কী কী বললাম? সাধারণ বা যান্ত্রিক উপায়, যেটা নর্মালি তৈরি হবে, একটা হচ্ছে জৈব পদার্থ দ্বারা, একটা হচ্ছে রাসায়নিকভাবে, ঠিক আছে। এইবার আমি তোমাদেরকে বলছিলাম যে যখন এটা জমবে তখন স্তরে স্তরে দেখা যাচ্ছে যে আজ থেকে 5 কোটি বছর আগে এখানে গাছপালা ছিল, বন্যা হয়ে সমস্ত গাছ চাপা পড়ে গেছে, সব গাছগুলো মাটির তলায় আছে, ঠিক আছে। দিয়ে আবার ধরো সেই জায়গাটায় গাছ হলো, দিয়ে হয়তো 500 বছর পরে সেখানে আবার বন্যা হলো, দিয়ে আবার সেখানকার গাছগুলো সব চাপা পড়ে গেল। অর্থাৎ আমি বলতে চাইছি, বছরের পর বছর ধরে যখন স্তরে স্তরে এই ধরনের উদ্ভিদ বা প্রাণী যাই থাকুক না কেন সেই অঞ্চলে, যখন সেটা জমা পড়ে যায় এবং স্তরীভূত আকারে শক্ত হয়ে জমে গিয়ে একটা নতুন শিলারূপ তৈরি করে, তখন সেটাকে আমরা পাললিক শিলা বা সেডিমেন্টারি রক বলি। আর এই সেডিমেন্টারি রকে আমরা দেখছি স্তর দেখা যায়, স্তর। যেহেতু স্তর দেখা যায়, তাই স্তর দেখা যাওয়ার জন্যে আমরা পাললিক শিলাকে স্তরীভূত শিলা বলে থাকি, ঠিক আছে। তাহলে পাললিক শিলাকে আমরা কি বললাম? স্তরীভূত শিলা। আর এই স্তরীভূত শিলার বেশ কিছু বৈশিষ্ট্য আছে বা ক্যারেক্টারিস্টিক আছে। বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক কী কী আছে? জীবাশ্ম থাকে, জীবাশ্ম থাকবে অবশ্যই। যে কোনো প্রাণী বা উদ্ভিদ যদি মাটির নিচে চাপা পড়ে যায় তাহলে তার চিহ্ন আমরা বহু বছর পরে মাটি খুঁড়লে পাবো, অর্থাৎ জীবাশ্ম থাকে। সছিদ্র, অর্থাৎ এটা ছিদ্রযুক্ত হয়, অর্থাৎ এটার মাটিতে জল ধারণ ক্ষমতা এই শিলাতে প্রচুর বেশি থাকে। আগ্নেয় শিলায় দেখবো যে ওটা খুব শক্ত হয়, তাহলে জল ধারণ ক্ষমতা কিন্তু কম হবে। আচ্ছা, আগ্নেয় শিলা ছিল খুব শক্ত, কিন্তু এটা থাকবে নরম, তার মানে কি, এটা মাটি খুঁড়তে আমাদের সুবিধা হবে, নরম। তারপরে হচ্ছে স্ফটিক দেখা যায়, স্ফটিক দেখা যায়, ঠিক আছে। এই ধরনের বেশ কিছু বৈশিষ্ট্য আমরা পাললিক শিলার মধ্যে দেখতে পাবো। তাহলে এখনো পর্যন্ত আমরা যা যা আলোচনা করলাম তার মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন প্রকারের শিলা বিভিন্ন ক্ষয়কারী শক্তির প্রভাবে প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এবং সেটা একটা নির্দিষ্ট শক্তির মাধ্যমে কোনো একটা জায়গায় বাহিত হয়ে সমুদ্রগর্ভ কিংবা নদীর তলদেশে কালক্রমে সঞ্চিত হয়ে জমাট বেঁধে পাললিক শিলা সৃষ্টি করলো। এই যে পাললিক শিলা সৃষ্টি করলো তার বিভিন্ন রকম বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। এইবার দেখা যাচ্ছে এখানটায় যেগুলো লিখেছি সেটা হচ্ছে সাধারণ বা যান্ত্রিক উপায়ে সৃষ্টি পাললিক শিলা। এই যে যান্ত্রিক উপায়ে সৃষ্টি পাললিক শিলা, এটার দুটো ভাগ আছে। একটা হচ্ছে জলে সৃষ্টি বা
জলের সৃষ্টি পাললিক শিলা, আর একটা হচ্ছে স্থলের সৃষ্টি পাললিক শিলা। অর্থাৎ জলের নিচেও এটা দেখতে পাওয়া যায়, আবার স্থলভাগেও দেখা যায়। তারপরে হচ্ছে জৈব পদার্থ দ্বারা সৃষ্টি পাললিক শিলা। এটা জৈব পদার্থ বলতে যে কোনো প্রাণী দেহ থেকে তৈরি হতে পারে, আবার উদ্ভিদ দেহ থেকেও তৈরি হতে পারে। মানে চাপে এবং তাপের ফলে, যখন ধরো সাপোজ মাটির নিচে, জলের নিচে একটা তিমি মাছ, বিরাট বড় একটা তিমি মাছ ছিল, সেই তিমি মাছটা দেখা যাচ্ছে কোনো কারণে মাটির নিচে চাপা পড়ে মারা গেল সমুদ্রের নিচে, তাহলে সেই প্রাণীটা বহুকাল ধরে চেঞ্জ হয়ে আলটিমেটলি এটা পরিবর্তিত হবে পাললিক শিলায়। একই রকমভাবে যদি সেই সমুদ্রের তলে অনেক ছোট ছোট গাছপালা থাকে, সমুদ্রের নিচে যে সমস্ত গাছপালা, সেই গাছপালাগুলোও কিন্তু সমুদ্রের নিচে চাপা পড়ে একটা নতুন শিলার সৃষ্টি করবে। ঠিক আছে, তাহলে কিছু জিনিস, সব জিনিস তো আর একই রকমভাবে পরিবর্তন হয় না, কোনো একটা জিনিস তৈরি হবে নতুন কিছুতে, বা অন্য কোনো একটা জিনিস তৈরি হবে নতুন কিছুতে, অর্থাৎ পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। একই রকমভাবে পাললিক শিলাতে আমরা দেখি রাসায়নিকভাবেও কিন্তু বেশ কিছু জিনিস, বেশ কিছু পাললিক শিলা গঠিত হয়। যেমন ধরো ডলোমাইট, ঠিক আছে, রক জিপসাম, এইগুলো ছিল আমাদের রাসায়নিকভাবে সৃষ্টি পাললিক শিলা। যদি জৈব পদার্থ দ্বারা বলি, প্রাণী দেহ থেকে সৃষ্টি। সাপোজ ধরো কোনো একটা বড় প্রাণী যেটা মাটির নিচে চাপা পড়ে গেছে, সেটা থেকে যদি পাললিক শিলার সৃষ্টি হয়, তাহলে সেখান থেকে কি দেখব, ওই যে প্রাণীটার ভেতরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ছিল, সেইখান থেকে সৃষ্টি হয়ে যাবে চুনাপাথর। তাছাড়া উদ্ভিদ থেকে যদি দেখি, তাহলে দেখব বিভিন্ন রকম উদ্ভিদ থেকে আমরা ন্যাচারালি, গাছপালা যদি যে কোনো একটা জায়গায় যদি চাপা পড়ে, সেখানে আমরা গাছপালা থেকে বহু বছর পরে কি দেখব, কয়লা। অর্থাৎ এটা বোঝা যায় যে সমস্ত অঞ্চলে আজকের দিনে কয়লা পাওয়া যায়, সেই সমস্ত অঞ্চলে আজ থেকে বহু বছর আগে গাছপালা নিশ্চয়ই ছিল। অর্থাৎ কয়লা কিন্তু উদ্ভিদ দেহের রূপান্তরিত রূপ। উদ্ভিদ দেহই পাললিক শিলায় যখন পরিণত হবে, তখন সেটা এই যে জৈব পদার্থ দ্বারা গঠিত যেটা বলছি, তার মধ্যে উদ্ভিদের যে কথাটা এলো, সেইটা কিন্তু পাললিক শিলায় আমাদের দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, এটা একটা গেল। আর একটা হচ্ছে সাধারণ বা যান্ত্রিক উপায়ে সৃষ্টি, সেটা জলের মধ্যে দেখতে পাই, স্থলের মধ্যে দেখতে পাই। যেমন ধরো বেলে পাথর, বালির বেলে পাথর। তো বেলে পাথর কি, বেলে পাথর অ্যাকচুয়ালি যান্ত্রিক উপায়ে সৃষ্টি পাললিক শিলার উদাহরণ। তাহলে এই ছিল আমাদের পাললিক শিলা। পাললিক শিলার মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই, সেগুলো বলে দিয়েছি আগে, যে জীবাশ্ম থাকবে। এইটাই পরীক্ষায় দেয়। আমি লাস্টে তোমাদেরকে আরেকবার আলোচনা করব যে কোন ধরনের কোশ্চেনগুলো পরীক্ষায় আসে। এই প্রশ্নটা বহুবার, কোটি কোটিবার পরীক্ষায় আসবেও ভবিষ্যতে। সেটা হচ্ছে জীবাশ্ম কোথায় দেখতে পাওয়া যায়, না তো সেডিমেন্টারি রকে বা পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। ঠিক আছে, আচ্ছা, এইখানে আমি দুটো জিনিস বলছিলাম, যে সমুদ্রের তলে গাছপালা চাপা পড়ে একটা জিনিস হয়, আর যদি কোনো প্রাণী দেহ চাপা পড়ে, সেটা থেকে আরেকটা জিনিস হয়। দেখা গেল মাটির তলে, সমুদ্রের তলে না, মাটির তলে গাছপালা চাপা পড়লো, দিয়ে সেখান থেকে আমরা কয়লা পেলাম, এটা তো হয়ে গেল। একই রকমভাবে সমুদ্রের নিচে, যদি এটা সমুদ্র হয়, আর সমুদ্রের নিচে যদি অ্যালগি বা ডায়াটম, এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব থাকে সমুদ্রের নিচে, তাহলে তারা যদি চাপা পড়ে বহুকাল ধরে নিজেরা পরিবর্তিত হয়ে গিয়ে যে জিনিসটা তৈরি করবে, সেটা হচ্ছে আমাদের আজকের দিনের পেট্রোল, ডিজেল, এই জিনিসগুলো, অর্থাৎ খনিজ তেল। তাহলে অ্যালগি বা ডায়াটম, এই ধরনের আর্দ্র প্রাণী যদি চাপা পড়ে যায়, তাহলে বহু বছর পরে সেইখানে থেকে সেখানে যেটা আমরা পাবো, সেটা হচ্ছে খনিজ তেল। ঠিক আছে, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, যদি আমরা দেখি এই যে আরবিয়ান কান্ট্রি যেগুলো আছে, বা গল্ফ কান্ট্রি যেগুলোকে আমরা বলে থাকি, সেই ধরনের যে গল্ফ কান্ট্রি, সেই গল্ফ কান্ট্রিগুলোতে বহু বছর আগে ছিল সমুদ্র। সেই সমুদ্রের নিচে এই ধরনের অ্যালগি বা ডায়াটম, এরা সমুদ্রের নিচে বহু বছর ধরে জমে 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 মাটি, বালির নিচে, সমুদ্রের নিচে যে বালি আছে তার নিচে জমতে জমতে খনিজ তেল সৃষ্টি করছে। অর্থাৎ আজকের দিনে এই যে ইরান, ইরাক, আরব, বিভিন্ন জায়গা যেগুলো আছে আমাদের গলফ কান্ট্রিগুলো, যদি আরও অন্যান্য দেশ যদি দেখি যেখানে আমরা খনিজ তেল পাই, অ্যাকচুয়ালি সেগুলোতে কি হয়েছে, সেই সমস্ত আদ্য প্রাণীগুলো সেখানে অলরেডি ছিল, যেগুলো সমুদ্রের নিচে জমা পড়তে পড়তে সেখানে আস্তে আস্তে খনিজ তেলের সৃষ্টি হয়েছে। এবার সেখানে যদি আমরা মাটি খুঁড়ে কয়লা পাবো, সেখানে আমরা কয়লা পাবো না, কারণ সেখানে আমরা খনিজ তেল পাচ্ছি। কিন্তু অন্যান্য যদি জায়গা দেখি, তাহলে সাপোজ ধরো আমাদের যে ঝাড়খণ্ড অঞ্চল বা রানীগঞ্জ, আসানসোল অঞ্চল, এই সমস্ত জায়গায় যদি আমরা দেখি,
তাহলে এটা বুঝতে পারি সেই জায়গায় আগে বহু বছর আগে প্রচুর গাছপালা ছিল, সেই গাছপালাগুলো কোনো কারণে মাটির তলায় চাপা পড়ে গেছে এবং সেটা চেঞ্জ হয়ে গিয়ে কয়লা সৃষ্টি হয়েছে। তাহলে আমরা সেডিমেন্টারি রক বা পাললিক শিলা থেকে দুটো ইম্পর্টেন্ট জিনিস পাই, একটা হচ্ছে খনিজ তেল আর একটা হচ্ছে কয়লা। ঠিক আছে, তাহলে আশা করি এই যে খনিজ তেলের সৃষ্টি এটা অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন রকম হাইড্রোকার্বন দিয়ে অ্যাকচুয়ালি আলটিমেটলি খনিজ তেলটা তৈরি হয়। আর যে পরিবর্তনে পাললিক শিলা থেকে আমরা খনিজ তেল পাই সেই পরিবর্তনটা অ্যাকচুয়ালি রাসায়নিক বিবর্তনের ফলে হয়ে থাকে। ঠিক আছে, রাসায়নিক বিবর্তনের ফলে আমরা খনিজ তেলটা আজকের দিনে আমরা খনিজ তেলটা পাচ্ছি। তাহলে এই ছিল আমাদের পাললিক শিলার বিভিন্ন রকম কথা। পাললিক শিলার বিভিন্ন রকম উদাহরণ আছে, যেমন ধরো বেলে পাথর, এটা একটা পাললিক শিলা। তাছাড়া কয়লা বিভিন্ন প্রকারের কয়লা, লিগনাইট, পিট, যাই হোক না কেন, অ্যান্থ্রাসাইট, যাই হোক, তো সেই তো বিটুমিনাস, সমস্ত রকম কয়লাই কিন্তু আমাদের পাললিক শিলার উদাহরণ। ঠিক আছে, এছাড়া চুনা পাথর, এই যে চুনা পাথর বা জিপসাম যেগুলো বলছি, এই যে খনিজগুলো আমরা চুনা পাথর সেটাও কিন্তু পাললিক শিলার উদাহরণ। তাহলে পাললিক শিলা নিয়ে আর নিশ্চয়ই কোনো রকম সমস্যা নেই। তাহলে আমি এবার যেটা বলবো সেটা হচ্ছে রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা মেনলি দুটো জিনিস থেকে হয়, একটা হচ্ছে আগ্নেয় শিলা, একটা হচ্ছে পাললিক শিলা। আগ্নেয় শিলা এবং পাললিক শিলা বিভিন্ন কারণে পরিবর্তিত হয়ে সৃষ্টি করে রূপান্তরিত শিলা। বিভিন্ন কারণে আগ্নেয় শিলা এবং পাললিক শিলা নিজেরা চাপে তাপে হোক বা ঘর্ষণের প্রভাবে হোক আলটিমেটলি যেটা তৈরি করে সেটা রূপান্তরিত শিলা। এই যে রূপান্তরিত শিলা হলো, রূপান্তরিত শিলাও নিজেও রূপান্তরিত হতে পারে, অর্থাৎ রূপান্তরিত শিলাও নিজে রূপান্তরিত হয়ে গিয়ে রূপান্তরিত শিলা তৈরি করে। অর্থাৎ আগ্নেয় শিলা পাল্টে গিয়ে রূপান্তরিত শিলা হয়, পাললিক শিলা চেঞ্জ হয়ে রূপান্তরিত শিলা হয়, ইভেন রূপান্তরিত শিলা চেঞ্জ হয়ে রূপান্তরিত শিলা হয়। অর্থাৎ আমরা বিভিন্ন উদাহরণ দেখলে এই জিনিসটা বুঝতে পেরে যাব। রূপান্তরিত শিলার একটা মেন যে ইম্পর্টেন্স সেটা হচ্ছে, আমরা দেখেছি আগ্নেয় শিলায় খনিজ পদার্থ থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে, কিন্তু রূপান্তরিত শিলা, আগ্নেয় শিলায় তো পরিবর্তন হয়ে রূপান্তরিত শিলা হবে। ঠিক আছে, রূপা লিখলাম, রূপান্তরিত শিলা। তো সেইখান থেকে এটা যদি চেঞ্জ হয়, দেখব এই যে মিনারেল খনিজগুলো আছে সেটা দেখা যাবে শিলাটার মধ্যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে এক জায়গাতে ঘন হয়ে থাকবে। রূপান্তরিত শিলার এটাই আমরা বেশি জিনিস দেখতে পাচ্ছি। তাহলে আগ্নেয় শিলা থেকে আমরা খনিজ পদার্থ পাই, রূপান্তরিত শিলা থেকেও আমরা খনিজ পদার্থ পাই এবং বেশি পরিমাণে পাই, অল্প জায়গায় বেশি পরিমাণে পাই। সেম জিনিসই থাকবে কিন্তু একটা জায়গায় নির্দিষ্ট অঞ্চলে সঞ্চিত হয়ে থাকবে। অর্থাৎ খনিজ পদার্থ আরোহণ করতে রূপান্তরিত শিলা আমাদের খুব হেল্প করে। এছাড়া দেখবো যে মণিমুক্ত যেগুলো পাই, মণি মানে দামি দামি মূল্যবান রত্ন বা পাথর যেগুলো আমরা পাই, রত্ন লিখি তাহলে আরও বেটার হবে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা রূপান্তরিত শিলার মধ্যে পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে রূপান্তরিত শিলা আমরা দেখলাম কিভাবে হলো সেটা বুঝলাম। এছাড়া আরও বেশ কিছু জিনিস আছে, যেমন ধরো আমি কিছু আগ্নেয় শিলার নাম লিখি এবং কিছু পাললিক শিলার নাম লিখি, যেখান থেকে দেখব রূপান্তরিত শিলা হচ্ছে। তাহলে কি কি যেগুলো পরীক্ষায় বেশি দেয় আমি সেগুলোই বলছি, অতিরিক্ত উদাহরণ দেব না, অল্প কিছু উদাহরণ দিই, সেগুলোই পরীক্ষায় আসে। যেমন ধরো আগ্নেয় শিলার একটা নাম লিখছি গ্রানাইট। ঠিক আছে, ব্যাসল্ট, অগাইট বা অ্যাগাইট, এগুলো সবই কি ছিল? আগ্নেয় শিলার নাম। ঠিক আছে, এইগুলো অ্যাকচুয়ালি পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলার সৃষ্টি করে। তাহলে গ্রানাইট থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে নিস। গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে গিয়ে কী নাম নেয়? রূপান্তরিত হয়ে তার নাম হয়ে যায় নিস শিলা। ব্যাসল্ট থেকে যেটা হয় সেটা হচ্ছে অ্যামফিবোলাইট। অ্যামফিবোলাইট। তাহলে ব্যাসল্ট শিলা রূপান্তরিত হয়ে যে নাম হয় সেটা হচ্ছে অ্যামফিবোলাইট, বা এটাও বলতে পারে অ্যামফিবোলাইট কী থেকে তৈরি হয়, সেটা হচ্ছে ব্যাসল্ট শিলা থেকে। এই কোশ্চেনটা পরীক্ষায় খুব আসে, গ্রানাইটটাও পরীক্ষায় খুব আসে, ব্যাসল্টটা আরও বেশি আসে। আচ্ছা, অগাইট থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে হর্নব্লেড। তাহলে অগাইট থেকে আমরা কি পেলাম? হর্নব্লেড। তাহলে এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু এই যে এই বাম দিকে যেগুলো লিখেছি গ্রানাইট, ব্যাসল্ট, অগাইট, এগুলো কিন্তু সবই ছিল আগ্নেয় শিলা, যেগুলো রূপান্তরিত হয়ে নিস, অ্যামফিবোলাইট, হর্নব্লেডে তৈরি হচ্ছে। ঠিক আছে, একই রকম আমাদের অনেক পাললিক শিলা আছে যেগুলো কিন্তু রূপান্তরিত হয়। উদাহরণ দিলে এক্ষুনি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো বেলে পাথর, তার মানে যেটা বলতে চাইছি বেলে পাথরও কিন্তু নিজে পরিবর্তিত হতে পারে।
তাহলে বেলে পাথর কিংবা ধরো চুনা পাথর, বেলে পাথর, চুনা পাথর, আরও হতে পারে যেমন ধরো কাদা পাথর, এগুলো সবই কিন্তু ছিল পাললিক শিলা। অর্থাৎ এখন দেখা যাচ্ছে পাললিক শিলা রূপান্তরিত হয়। কি রকম? বেলে পাথর কি হবে? বেলে পাথর থেকে হবে কোয়ার্টজাইট বা কোয়ার্টজ লিখলাম, কোয়ার্টজাইট বলবে তোমরা। চুনা পাথর কিসে পরিবর্তিত হবে? চুনা পাথর পরিবর্তিত হয় মার্বেল স্টোন, মানে ঘরের মেঝেতে যে সমস্ত মার্বেল দেওয়া হয়। দেখো দুটো জিনিস, আগ্নেয় শিলা হচ্ছে গ্রানাইট, যেটা আমাদের ডাইনিং টেবিল, খাবারের টেবিলে ইউজ করা হয়, যেটা ভীষণ ভারী হয় এবং অনেক দামি, পাথরগুলোর দামও বেশি। ঠিক আছে, একই রকমভাবে গ্রানাইট দিয়েও লোকজন সিঁড়ি টিড়ি বানায়, কিন্তু গোটা বাড়িতে কিন্তু গ্রানাইট দেয় না, কারণ দাম বেশি। সেই জায়গায় আমরা বাড়ি ঘরে মেঝেতে মার্বেল ইউজ করি, যেটা অ্যাকচুয়ালি চুনা পাথর। দেখবে যাদের বাড়িতে মার্বেল আছে সেখানে দেখবে মার্বেল যখন ঘষে পরিষ্কার করে চকচক করে, তখন দেখবে প্রচুর পরিমাণে এক ধরনের জল এবং চুন বেরোয়, সেটা জমে গিয়ে দেখবে চুনের গুঁড়ো হয়ে যায়, প্রচুর ধুলোও হয় প্রচুর পরিমাণে। তো সেইটা ছিল অ্যাকচুয়ালি চুনা পাথর। তাই চুন থাকার জন্যই কিন্তু মার্বেলটা, চুনা পাথর থেকে অ্যাকচুয়ালি মার্বেলটা সৃষ্টি। দেখা যাচ্ছে চুনা পাথর নরম, মার্বেল যখন হয়ে যায় রূপান্তরিত হয়ে সেটা অনেক শক্ত। ঠিক আছে, তাহলে মার্বেলও আমরা ইউজ করছি, বুঝতে পারলাম। বেলে পাথর থেকে কোয়ার্টজাইট তৈরি হয়, চুনা পাথর থেকে মার্বেল তৈরি হয়। আর গ্রানাইটটা আগ্নেয় শিলার নাম, ঠিক আছে, যেখানে গ্রানাইট থেকে যেটা তৈরি হয় সেটা নিস শিলা। তাহলে এই জিনিসটা তোমাদের যেন ভুল না হয়, গ্রানাইট থেকে কি হয়? নিস, আর চুনা পাথর থেকে তৈরি হয় মার্বেল। আর যদি বলে ব্যাসল্ট থেকে হয় অ্যাম্ফিবোলাইট। ঠিক আছে, আর এগুলো আমাদের যেগুলো নাম, বেলে পাথর, চুনা পাথর, কাদা পাথর, এগুলো সব পাললিক শিলা। কাদা পাথর থেকে কি তৈরি হয়? কাদা পাথর থেকে তৈরি হয় স্লেট। আমরা যে স্লেটের উপরে লিখি, মানে ছোটোবেলায় স্লেটের উপরে লিখতাম, এখন তো সব ডুপ্লিকেট বেরিয়ে গেছে, হয়তো মোটা পিচবোর্ডের উপরে কালো একটা কিছু একটা দিয়ে সেটা স্লেটের মতন দেখতে করেছে। সেই যে স্লেট তৈরি হলো, সেই স্লেট থেকে আর একটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে ফিলাইট। এইটা একটু বুঝতে হবে, সেটা হচ্ছে কাদা পাথর, মানে কাদা জমে 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 কালো রঙের যেটা তৈরি হয়, যেটাতে আমরা অ লিখতাম ছোটোবেলাতে, সেইটা হচ্ছে স্লেটটাই, তার মানে স্লেট একটা রূপান্তরিত শিলা। তাহলে যে স্লেট পেলাম এটা রূপান্তরিত শিলা। এই রূপান্তরিত শিলাটা, স্লেটটা আরেকবার রূপান্তর হতে পারে, দিয়ে তৈরি হয় ফিলাইট। ঠিক আছে, আরেক ধরনের আমাদের পাললিক শিলা আছে, যার নাম হচ্ছে কয়লা, নিজে পাললিক শিলা, যেটা আমরা রূপান্তরিত হলে কি হবে? গ্রাফাইট। তাহলে আমরা কি দেখছি? কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইট হতে পারে, বেলে পাথর থেকে কোয়ার্টজ হতে পারে, তাছাড়া দেখলাম কাদা পাথর থেকে স্লেট হতে পারে, ইভেন স্লেটটা রূপান্তরিত শিলা নিজে, যেখান থেকে ফিলাইট হতে পারে। তাহলে আমরা বিভিন্ন রকম শিলা কি থেকে কিসে পরিবর্তন হচ্ছে সেগুলো আমরা আশা করি বুঝতে পেরেছি। এবার দেখো বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো পরীক্ষায় দেয়। ঠিক আছে, আর হয়তো 5-7 মিনিট বলেই হয়ে যাবে। এইবার যেটা বলবো সেগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামে খুব বেশি আসে। আর এতক্ষণ ধরে যা যা বলেছি এটাকে যদি তোমরা একটানা লেখো তাহলে দেখবে 10 নম্বরের কোয়েশ্চেন অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এগুলো ভাগ ছিল কী থেকে কী হয়, এখানে আলাদা করে আমি লিখে রেখেছি কোন থেকে কোন পাথর কিসে রূপান্তরিত হয় সেগুলো। এবার প্রথম হচ্ছে জীবাশ্ম কোথায় দেখা যায়? ফার্স্ট কোয়েশ্চেন, জীবাশ্ম কোথায় দেখা যায়? তাহলে তোমাদের কাছে উত্তর কী পাবো? সেডিমেন্টারি রক বা পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়, যেহেতু স্তর থাকে। জীবাশ্ম নিয়ে পড়াশোনাকে কি বলে? প্যালিওন্টোলজি। প্যালিওন্টোলজি কাকে বলে? প্যালিওন্টোলজি বলা হয় জীবাশ্ম নিয়ে পড়াশোনাকে। এটা কম্পিটিটিভের কোয়েশ্চেন, এটা খুব বেশি আসে। তারপরে হচ্ছে রেল লাইন কিংবা ট্রাম লাইনের পাশে যে সমস্ত কালো কালো পাথর দিয়ে সেটাকে শক্ত বা মজবুতি দেওয়া হয়, এবং যাতে ভাইব্রেশনটা বা ঝাঁকুনিটা মানে সমানভাবে ডিস্ট্রিবিউশন হয়ে যায়, যার জন্যে রেল লাইনের পাশে যে সমস্ত পাথরগুলো আমরা ব্যবহার করি, সেই পাথরটা হচ্ছে ব্যাসল্ট শিলা। ঠিক আছে, আর ব্যাসল্ট শিলা নিজে একটা কি? আগ্নেয় শিলা। আমরা দুই রকম আগ্নেয় শিলা দেখেছি, ব্যাসল্ট আর গ্রানাইট। একটা দেখেছি ব্যাসল্ট, একটা দেখেছি গ্রানাইট। ব্যাসল্টটা হচ্ছে, ব্যাসল্ট আর গ্রানাইটের মধ্যে যে পার্থক্যটা সেটা হলো, ব্যাসল্ট হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। ক্ষারীয় মানে অম্লতাটা নাই, ক্ষার ভাগটা বেশি আছে। আর গ্রাফাইট হচ্ছে আম্লিক। এই যে ব্যাসল্ট শিলাটা আমরা বলছি না, এই ব্যাসল্ট শিলাটা কোথায় দেখা যায়? ব্যাসল্ট শিলাটা অ্যাকচুয়ালি ডেকান ট্র্যাপে দেখা যায়। আমরা যদি দাক্ষিণাত্যের মালভূমি দেখতে যাই তাহলে দেখব ডেকান ট্র্যাপ
ট্র্যাপ। তাহলে দাক্ষিণাত্যের মালভূমিকে আমরা কি বলেছি? ডেকান ট্র্যাপ। এই যে ডেকান মানে দক্ষিণ বা দাক্ষিণাত্য, আর ট্র্যাপ মানে কি? ট্র্যাপ মানে হচ্ছে সোপান, সোপান, সোপান বা সিঁড়ি, সোপান বা সিঁড়ি। অর্থাৎ ওই যখন লাভা বেরিয়েছিল তখন ধরো আজকে লাভা বেরোলো, দিয়ে সেটা জমে গেল, মানে নিচেরটা, তারপরে আবার বহু দূর পর্যন্ত বিস্তার লাভ করলো, আবার লাভা বেরোলো, আবার বিস্তার লাভ করলো, আবার বেরোলো, আবার বিস্তার লাভ করলো। অর্থাৎ একটার পর একটা লাভা এভাবে এভাবে জমে গিয়ে এই লাস্টের অংশটা দেখো এরকম এরকম করে সিঁড়ির মতো দেখতে হয়ে গেছে। ঠিক আছে, এই যে সিঁড়ির মতো দেখতে হওয়ার জন্যই এটাকে আমরা ট্র্যাপ বলেছি। ঠিক আছে, বা দাক্ষিণাত্যের মালভূমিকে আমরা ডেকান ট্র্যাপ এই সিঁড়ির মতো দেখার জন্যই বলি, যেটা অ্যাকচুয়ালি ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। তাহলে আমাদের পরীক্ষায় প্রশ্ন দেবে দাক্ষিণাত্যের মালভূমি কী দ্বারা তৈরি? তাহলে দাক্ষিণাত্যের মালভূমি ব্যাসল্ট শিলা দ্বারা তৈরি। ঠিক আছে, এগুলো আমাদের বেশ কিছু কোয়েশ্চেন গেল। আরও কিছু প্রশ্ন হয়, যেমন ধরো স্যান্ডস্টোন বা বেলে পাথর কীভাবে তৈরি হয়? স্যান্ডস্টোন বা বেলে পাথর যান্ত্রিক উপায়ে তৈরি হয়। ঠিক আছে, স্যান্ডস্টোন বা বেলে পাথর, স্যান্ডস্টোন মানে বালি শক্ত হয়ে গিয়ে বেলে পাথর হয়ে যায়। ঠিক আছে, এই যে স্যান্ডস্টোনের কথা যেগুলো বললাম, এগুলো অ্যাকচুয়ালি বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত অঞ্চলে দেখা যায়। এছাড়া জৈবিক উপায়ে তৈরি কি হয়? লাইমস্টোন বা চুনা পাথর হয়, কিংবা কোল। ঠিক আছে, এগুলো সমস্ত জৈবিক মানে জৈব পদার্থ থেকে আলটিমেটলি তৈরি হয়। লাইমস্টোন কি থেকে? লাইমস্টোন মানে প্রাণীদেহ থেকে লাইমস্টোন তৈরি হবে, কারণ প্রাণীর দেহতেই ক্যালসিয়াম থাকে। আর কোল মানে কি? কয়লা, যেটা উদ্ভিদ দেহ থেকে পাবো। দুটোই কিন্তু পাললিক শিলা, একটা উদ্ভিদ থেকে, একটা প্রাণী থেকে। আর একটা প্রশ্ন খুব বেশি আছে, সেটা হচ্ছে ডলোমাইট। ঠিক আছে, ডলোমাইট কোথায় দেখতে পাওয়া যায়? ডলোমাইট দেখা যায় অ্যাকচুয়ালি আমাদের কোচবিহার অঞ্চলে প্রচুর পরিমাণে দেখবে, চুনাপাথরযুক্ত অঞ্চল, চুনাপাথরযুক্ত অঞ্চল, কোচবিহার বললাম, সরি, জলপাইগুড়ি অঞ্চলে প্রচুর পরিমাণে ডলোমাইট বা চুনাপাথরযুক্ত জিনিস আমরা কিন্তু দেখতে পাবো। এটা জলপাইগুড়ি অঞ্চলে দেখা যায়। এবার হচ্ছে যে সমস্ত পাললিক শিলা কিছু রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে হয়, সেরকম বেশ কিছু জিনিস আছে। যেমন ধরো ফিটকারি, যেগুলো সেলুনে থাকে, ফিটকারি বা ফটকারি যেটা বলি। তাছাড়া সন্ধক লবণ যেটা, ঠিক আছে, রক সল্ট বা সোহাগা বলা হয়, যেগুলো ওই হালকা ব্রাউন কালারের দেখতে, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি পাললিক শিলায়, কিন্তু সেটা আমরা লবণ হিসেবে ইউজ করছি। বা ফটকারি তো ছোট দেখে, ওটা কিন্তু এক ধরনের পাললিক শিলা, যেটা রাসায়নিক বিবর্তনের ফলে পাললিক শিলাটা আলটিমেটলি, মানে ওই পাললিক শিলাটাকে আমরা ফটকারি বলছি, যেগুলো কেমিক্যালি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো ওই যে কোয়েশ্চেনগুলো যে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে জীবাশ্ম নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? সেটা হচ্ছে পলিওন্টোলজি। আর জীবাশ্ম কোথায় দেখা যায়? সেটা হলো আমাদের সেডিমেন্টারি রকে বা পাললিক শিলাতে। আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দাক্ষিণাত্যের মালভূমি কী শিলা দ্বারা গঠিত? আগ্নেয় শিলা, যার মধ্যে আরও ভাগ করলে বলবো ব্যাসল্ট শিলা। আর ব্যাসল্ট শিলা দ্বারা দাক্ষিণাত্যের মালভূমি গঠিত। এটা একটা গেল। আর একটা কোয়েশ্চেন হচ্ছে, ব্যাসল্ট শিলাকে দেখতে কালো রঙের হয়, অর্থাৎ আগ্নেয় শিলা দেখতে খুব গাঢ় কালারের, ডিপ রঙের, কালো রঙের হয়। দাক্ষিণাত্যের যে মালভূমি আছে সেই ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত অংশ কালচে রঙের হয়, তার জন্যে ওই মাটিকে আমরা কৃষ্ণ মৃত্তিকা বলে থাকি। আর দাক্ষিণাত্যের মালভূমি ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত বলে এই কৃষ্ণ মৃত্তিকায় কার্পাস চাষ খুব ভালো হয়ে থাকে। তাহলে আরেকটা প্রশ্ন দেবে, কার্পাস চাষ কোথায় ভালো হয়? তাহলে হবে ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত কৃষ্ণ মৃত্তিকায়, বা কৃষ্ণ মৃত্তিকা ডাইরেক্টলি বলো, সেখানেও আমাদের এই প্রশ্নটা পরীক্ষায় খুব এসে থাকে। তাহলে লাস্টে যে সমস্ত প্রশ্নগুলো বললাম, সেগুলো কিন্তু একদম কম্পিটিটিভের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আর বাকি যেগুলো ছিল সেগুলো বুঝলে আশা করি এই শর্ট কোয়েশ্চেনগুলো তোমরা ইজিলি বুঝতে পেরে যাবে।